নুসরাতের ভিডিও ছড়িয়ে দেয়ায় সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের। জড়িতরা ছাড় পাবে না, পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস। নুসরাত হত্যায় 4 জন নয়, সরাসরি অংশ নেয় 5 জন, জানালো পিবিআই। গ্রেফতার কাউন্সিলর 5 দিনের রিমান্ডে। জড়িতদের বিচার দাবিতে ঢাকা ও ফেনীতে মানববন্ধন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল হত্যা মামলায় 8 জন বেকসুর খালাস, 3 জনের ফাঁসি। নিহতের স্বজনদের অসন্তোষ, আপিলের সিদ্ধান্ত। বিএনপি চেয়ারপারসনের প্যারোলে মুক্তির বিষয়ে আলোচনা হয়নি দলীয় ফোরামে। সিদ্ধান্ত নেবেন বেগম জিয়া ও তার পরিবার, জানালেন মির্জা ফখরুল। রাঙামাটিতে সাংগ্রাই উৎসবে জলকেলিতে মেতেছে মারমা তরুণ তরুণীরা। পানি ছিটিয়ে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার প্রকাশ। সময় সংবাদে সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় 4 জন নয়, সরাসরি 5 জন অংশ নেয় বলে নিশ্চিত করেছে পিবিআই। প্রথমে 4 জনের কথা বলা হলেও পরবর্তীতে তদন্তে বেরিয়ে এসেছে আরও একজনের নাম। এর মধ্যে উম্মে সুলতানা পপি সহ গ্রেফতার হয়েছে শামীম, জুবায়ের ও জাবেদ। হত্যাকাণ্ডে জড়িত অপর এক ছাত্রীকে দ্রুতই গ্রেফতারের আশা সংস্থাটির। এদিকে নির্ভুল চার্জশিট দিতে কিছুটা সময় লাগতে পারে বলে জানান পিবিআইয়ের প্রধান। 6 এপ্রিল 2019 ফেনীর সোনাগাজীতে লালসার আগুনে পুড়ে ছাই মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। হাসপাতালের বিছানায় 5 দিনের লড়াই শেষে 10 এপ্রিল মৃত্যুর কাছে হার মানে সে। এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। প্রাথমিক অবস্থায় পুলিশের কাছে মামলার তদন্তভার থাকলেও 9 এপ্রিল দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। দায়িত্ব নেওয়ার 4 দিনের মাথায় সংবাদ সম্মেলনে জানানো হয় নুসরাতের গায়ে আগুন দেয়ায় জড়িত ছিল 4 জন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের তথ্য অনুযায়ী আরও একজনের সম্পৃক্ততার প্রমাণ পায় সংস্থাটি। পিবিআই জানায় হত্যাকাণ্ডে 3 জন পুরুষ ও 2 জন নারী সহ আগুন দেয়ায় সরাসরি জড়িত ছিল 5 জন। এদের মধ্যে শাহাদাত হোসেন শামীম, জুবায়ের, জাভেদ ও উম্মে সুলতানা পপিকে গ্রেফতার করা সম্ভব হলেও বাকি আছে অন্য এক নারী। আমাদের কাছে বলা হয়েছিল 4 জন এবং বক্তব্যও আসছে 4 জন। পরে আমরা দেখেছি যে সেখানে যে নিচ থেকে ডেকে নিয়ে গেছে, আমরা ভেবেছিলাম যে সে বোধহয় উপরে উঠে নেয়, সে উপরে ছিল। সুতরাং আসলে ছাদে 5 জনই গেছিল ক্লিনিক করতে। এর মধ্যে 2 জন মেয়ে এবং 3 জন পুরুষ। 5 জনের মধ্যে একটি মেয়ে সহ আমাদের 4 জন এসেছে। রাফি ঠিকই বলেছেন যে ওখানে 2টা মেয়ে ছিল। পুলিশ জানায় আগে থেকেই মাদ্রাসার ছাদে অবস্থান নেন 4 জন। এছাড়া মাদ্রাসা শিক্ষার্থী উম্মে সুলতানা পপি নিজের পরিচয় গোপন রেখে রাফিকে নিচ থেকে ডেকে ছাদে নিয়ে যায়। যে ডেকে নিয়ে গেছে সে আসলে তার নাম এই রাফিকে মূল নাম না বলে শম্পা বলা হয়েছে। আসলে তার নাম পপি। তাকে ওরা সম্বোধন করছে শম্পা হিসেবে, যাতে যেহেতু রাফি ওকে চিনে। নিচ থেকে যে ডেকে নিয়ে গেছে নিষাদের কথা বলে সেও উপরে গেছে এবং সেও অপারেশনে অংশগ্রহণ করেছে। গ্রেফতারকৃতদের জবানবন্দি ও সব দিক বিচার বিশ্লেষণ করে নির্ভুল চার্জশিট দিতে একটু সময় লাগবে বলেও জানান পিবিআই প্রধান। নিচেও বেশ কিছু লোক ছিল, গেটের ভিতরে ছিল, গেটের বাইরে ছিল, সাইকেল সেন্টারের নিচে ছিল। তাদের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে, শাকিল এবং আফসার। সে ওইখানকার টিচার এবং ছাত্র। এই মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন 9 জন। এদের মধ্যে মামলায় নাম রয়েছে 7 জনের। একটি মেয়ে সহ আমাদের 4। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। অসৎ উদ্দেশ্যে নুসরাতের জবানবন্দি ভিডিও করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসির বিরুদ্ধে করা মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে এ মামলার এজাহারভুক্ত আসামি পৌর কাউন্সিলর মকসুদ আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ফেনী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে আজও ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী সহ বিভিন্ন সংগঠন। বিস্তারিত আতিয়া সজলের রিপোর্টে।
মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার প্রতিবাদে সোমবার সকালে ফেনীর সোনাগাজীর 0 পয়েন্ট এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে রাস্তার দুপাশে দাঁড়িয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার পুষ্পতলিকা দাহ করা হয়। হত্যাকাণ্ডের মূল হোতা সিরাজউদ্দৌলা সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমাদের এই আফুর সকল আসামিদের ফাঁসি না পর্যন্ত আমরা মানববন্ধন করতে থাকবো। যারা এর সাথে জড়িত তাদের উচ্চ শাস্তি দাবি করে ফাঁসি চাই। এদিকে একই দাবিতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় বক্তারা নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে বিভিন্ন স্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। আমার বোন নুসরাতকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের সবাইকে ফাঁসিতে ঝুলাতে হবে। অতি দ্রুত দৃষ্টান্তমূলক দেশের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। কোন ছাত্রী যাতে হয়রানি শিকার না হয়, কোন নির্যাতন শিকার না হয়, কোন ইফতিজিংয়ের শিকার না হয়। নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোনাগাজীর পৌর কাউন্সিলর মকসুদুল আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক শরাফুদ্দিন আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন। মাকসুদুল আলম নিজে তার পক্ষে শুনানি করেছেন, উভয় পক্ষকে শুনানি করে মামলার গুরুত্ব বিবেচনা করে মাকসুদ আলমকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আমরা নুসরাতের পরিবারকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আসামি পক্ষে ফেনী আইনজীবী সমিতির কোনো সদস্য যেন মামলা না চালায় সেই জন্য আমরা অনুরোধ করেছি। গত 6 এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলেম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 9 এপ্রিল মারা যায় সে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করছে বিভিন্ন সংগঠন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, হাফসা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, যেখানে আজ সকাল থেকেই, শুধু সকাল থেকে বললে ভুল হবে, আজকে নুসরাত জাহান রাফি মারা যাওয়ার পর থেকেই এই জায়গাটিতে বিভিন্ন সংগঠন দিনব্যাপী এবং অনেক সময় রাতেও আমরা দেখি একের পর এক বিভিন্ন সংগঠন এসে তারা মানববন্ধন করছে, তারা এখানে বিক্ষোভ করছে, বিভিন্ন ধরনের কর্মসূচি করছে। এই ধরনের কর্মসূচি একের পর এক চলে আসছে। এখন আমরা দেখতে পাচ্ছেন আমার পিছনে সুশাসনের জন্য নাগরিক সুজনের ব্যানারে এখানে যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে জেলা এখানে ফেনী শহর ব্যবসায়ী সমিতি রয়েছে, ফেনী পৌরসভার মেয়র রয়েছে, জেলা আওয়ামী লীগের সভাপতি রয়েছে এবং এখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিকের যে বিভিন্ন সংগঠনের রয়েছে, তারা এসে একের পর এক তারা সহমর্মিতা জানাচ্ছেন, প্রতিবাদ জানাতে আসছেন। তারা এসে বারবার, আর যেটা দেখেছি শুধু আজ সকালেও নুসরাত জাহান রাফির নিজ যে উপজেলা রয়েছে সোনাগাজীতে এবং নুসরাত জাহান রাফির এলাকা থেকে উত্তর চরচান্দি গ্রাম থেকে বিভিন্ন ধরনের লোকজন এসে, এলাকাবাসীরা এসে মানববন্ধন করেছে, বিক্ষোভ করেছে, মিছিল করেছে। তারা এছাড়াও আমরা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন উপজেলা থেকে, আমাদের ফেনীর যে বিভিন্ন উপজেলাগুলো রয়েছে সেখান থেকেও খবর পাচ্ছি প্রত্যেকটা উপজেলায় বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন হচ্ছে, বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। তারা দাবি জানিয়েছেন এই নির্মম হত্যাকাণ্ডটির যেন সঠিক বিচার হয়, যেন তনু, খাদিজা এবং সাগররুনির মতো মামলার যেন অন্ধকারে নিমজ্জিত না হয়। তারা এই মামলার আলোর মুখ দেখতে চায়। এই মামলায় যারা এখন পর্যন্ত নাম এসেছে, যারা এখনো পর্দার আড়ালে রয়েছে, যারা এখনো বিচারের মুখোমুখি নাম আসে নাই, তাদেরকে পর্দার ভিতর থেকে বাইরে এনে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করানোর দাবি জানিয়েছেন। আপনাকে জন্য জানিয়ে রাখি, এখানকার বক্তারা জানিয়েছেন নুসরাত জাহান রাফি মরে গিয়ে এটা দেখিয়ে গিয়েছে প্রতিবাদ কিভাবে করতে হয়। বাংলার মা বোনেরা যে ঘুমিয়েছিল, সেই তাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে। সে প্রতিবাদ করে দেখিয়ে গিয়েছে কিভাবে ইজ্জত রক্ষা করতে হয় এবং ইজ্জত রক্ষা করতে গিয়ে কি বাধার মুখে পড়তে হয়। সেই বাধা ভেদ করে সে মরে গেছে। সে তার এই আত্মত্যাগ এদেশের নারীরা তার যেভাবে রেখে গেছেন, বিভিন্ন মহিষী নারী যেরকম বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখে, ঠিক তেমনি নুসরাত জাহান রাফি শুধু একটি নামই নয়, এই নামটি একটি প্রতিবাদের অগ্নিশিখা এবং সেই অগ্নির আগুনে ছড়িয়ে পড়ুক। এবং এই অগ্নির আগুনে দেখেছি যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যারা বিভিন্নভাবেই এভাবে যৌন নির্যাতন প্রতিনিয়ত হচ্ছে অথচ প্রকাশ পাচ্ছিল না, আজকে তারা এই ঘটনার প্রতিবাদে এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দোষীদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, হয়তো ভবিষ্যতে এই ধরনের নুসরাত জাহান রাফির মতো আত্মত্যাগ আর কাউকে দিতে হবে না বলে এখানকার বক্তারা দাবি করেছেন। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। হাফসা। নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করছে বিভিন্ন সংগঠন। সে খবর জানাতে সেখান থেকে যোগ দিয়েছিলেন আতিয়ার সজল। নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না বলে আবারও হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নুসরাতের বাবা মা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এ আশ্বাস দেন তিনি।
সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান ফেনীতে অগ্নিসংযোগে নিহত নুসরাত রাফির বাবা AKM মুসা ও মা শিরিনা আক্তার। এ সময় নিহতের পরিবারকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। এই ঘটনার বিচার নিশ্চিত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত নুসরাত রাফির পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। নুসরাতের 2 ভাইও সেখানে উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল ইসলাম হত্যা মামলায় 8 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ফাঁসির আদেশ দেওয়া হয়েছে 3 জনকে। দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় দেন। রায়ে অসন্তোষ প্রকাশ করে শফিউল ইসলামের পরিবার আপিল করার কথা জানিয়েছেন। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শফিউল ইসলাম লিলন হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড ও 8 জনের খালাস দিয়েছে আদালত। সোমবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় দেন। এর আগে বৃহস্পতিবার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার যুক্তিতর্ক শেষে সোমবার মামলার রায়ের দিন ধার্য করেন আদালত। চার্জশিটে বলা হয় 2014 সালে 15 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন 14 পাই এলাকায় নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় ডক্টর শফিউল ইসলামকে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ ইন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে নগরীর মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ওই বছরই 20 নভেম্বর যুবদল নেতা আব্দুল সামাদ পিন্টু সহ 6 জনকে আটক করে র্যাব। আটক করা হয় পিন্টুর স্ত্রী নাসরিন আক্তারকেও। মামলায় তদন্ত কর্মকর্তা রেজাউল সাদিক, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল সহ 11 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সোমবার এ মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। 11 জনের মধ্যে 3 জনকে তিনি ফাঁসি দিয়েছেন, বাকি 8 জনকে খালাস দিয়েছেন। এই রায়ে আমি মোটামুটি মনে করি যে আমি প্রসিকিউশন পক্ষ আমি নিজে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট। তবে নিহত শিক্ষক অধ্যাপক শফিউল ইসলাম লিলনের একমাত্র সন্তান এই রায়ের বিষয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও তদন্ত নিয়ে তিনি অসন্তুষ্ট প্রকাশ করেন। আমার সন্দেহ রয়েছে হচ্ছে তদন্তে আমার কাছে মনে হয়েছে সঠিক ঘটনাটি উঠে আসেনি, সঠিক খুনের উদ্দেশ্য যেটা সেটা যৌক্তিকভাবে উঠে আসেনি। আর মামলার আসামি পক্ষের আইনজীবীরা এ বিষয়টি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। যেহেতু প্রফেসর লিলন সাহেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন এবং শিক্ষক থাকার কারণে ব্যাপারটা একটু মোটিভেটেড হয় আমাদের ধারণা। তাছাড়া এই মামলায় যে 34 জন সাক্ষী হয়েছে তাতে এই মামলায় আসামিদের বিরুদ্ধে বিন্দুমাত্র প্রমাণ হয়নি। পরবর্তীতে এই রায়ের এগেনস্টে আমরা উচ্চ আদালতে আপিল করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শফিউল ইসলাম লিলন হত্যাকাণ্ডের 7 বছর পরের এই রায়ে পরিবারের পক্ষ থেকে তেমন অসন্তুষ্টি না থাকলেও এই রায় দ্রুত কার্যকর করার দাবি তাদের। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দুর্নীতির মামলায় দণ্ডিত অসুস্থ বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয় নিয়ে দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি জানিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, প্যারোলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বেগম জিয়া ও তার পরিবার। সকালে ওলামা দলের নেতাকর্মীদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মূলতভাবে আমরা তার স্বাস্থ্য নিয়েই আলোচনা হয়েছে এবং তার স্বাস্থ্য আরও যেন ভালো চিকিৎসা হয় সে ব্যাপারেই কথা হয়েছে। আর আমরা আলোচনা করেছি তার যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর অবস্থা কি সেটা জানতে চেয়েছেন এবং তার জন্য কীভাবে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো তিনি জানতে চেয়েছেন। প্যারোল একটা বিষয় যেটা আমাদের দলের বিষয় নয়, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ তার একটা বিষয়, তার পরিবারের বিষয়, সুতরাং সেটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করিনি। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে সকালে ভুটানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিং। সকাল 10টার কিছু আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল থেকে তিনি ভুটানের উদ্দেশ্যে যাত্রা করেন। এর আগে সকালে বিমানবন্দরের লোটে শেরিংকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী AK মোমেন, পররাষ্ট্র সচিব সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দরে লোটে শেরিংকে সশস্ত্র সালাম জানান প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা। লোটে শেরিংয়ের 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ ও ভুটানের মধ্যে সহযোগিতামূলক 5টি সমঝোতা স্মারকে সই করেছে দুই দেশ। এ সফরের মধ্য দিয়ে প্রতিবেশী দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হলো বলে জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী। দেখছেন সময় সংবাদ। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে।
মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে খুলনা ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় দফায় 96 ঘন্টা কর্মবিরতি পালন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় দফায় 96 ঘন্টা কর্মবিরতি পালন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। সোমবার সকালে খুলনার খালিশপুর নতুন রাস্তার মোড়ে পথসভা করেন 9টি পাটকলের শ্রমিক। পরে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিকরা। আমরা মিলে শ্রম দিই, পেটের দায়, কষ্ট করে ডিউটি করি, কাজ করছি, পয়সা পাচ্ছি না, আমাকে কিছুই দেয় না, আমাকে বেতন করে দেয় না, 11 সপ্তাহ বেতন দেয় না আমাকে। পুলিশি তৎপরতা আমরা রাখছি, আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে এবং এটা শান্তিপূর্ণভাবে তারা তাদের কর্মসূচি সকাল থেকে শুরু করছে। একই দাবিতে চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় আমিন জুট মিলের শ্রমিকরা অবস্থান নেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় চট্টগ্রাম শহরের অভ্যন্তরীণ রুটের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া রেলপথ অবরোধ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী কয়েকটি শাটল ট্রেন ও 16শহর স্টেশন থেকে নাজিরহাটগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা যে পয়সা পাই এই পয়সা দিয়ে আমরা দিন যাপন করতে কোনো রকমই সম্ভব হচ্ছে না। তার জন্য আমরা এখানে বাধ্য হয়েছি রাস্তায় নামতে, কারণ আমরা পেটের দায়ে নামতেছি। প্রত্যেকটা দিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত রোড, রাজপথ, রেলপথ অবরোধ থাকবে। এরপরেও যদি সরকারের টনক না লড়ে তাহলে 4 দিনের পরে আমরা আবার আরেকটা এর চেয়ে কঠোর কর্মসূচিতে যাইতে বাধ্য হব। সিরাজগঞ্জের জাতীয় জুট মিলের সামনে অবস্থান নেন পাটকল শ্রমিকরা। পরে সেখানে সভা করেন তারা। এ সময় মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন শ্রমিকরা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে চলছে বিআইডব্লিউটির অভিযান। বেলা 12টার দিকে নারায়ণগঞ্জের সুলতানা কামাল সেতুর পূর্ব পাশে তারাবো এলাকা থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। এতে নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। একই সঙ্গে নিলামে তোলা হয় অবৈধ স্থাপনার কাঠ ও বালু। তবে অভিযান শুরুর আগে নিজেদের জায়গা বৈধ দাবি করে অভিযানের বিরুদ্ধে আপত্তি তোলেন স্থানীয় কয়েকজন। তবে দাবি নাকচ করে দিয়ে অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। আমাদের ব্রিটিশ আমলের দলিল আছে, আমরা যাদের থেকে কিনছি এবং আজকে থেকে 20 বছর আগে বিআইডব্লিউটি এর লোকজন আসছিল, জায়গা মাইপা ওনারা পিলার করে দিয়ে গেল। ওনারা আমাদের কাগজপত্র দেখলো, দেখে আমাদের রাইট যে আমাদের বৈধতা দিয়ে গেল। আজকে কেন উচ্ছেদ হইতেছে আমি তো কিছু বুঝতে পারতেছি না। বিআইডব্লিউটি আইসে যে আপনারা দেখেন এখানে পিলার গাঁথা আছে, ওরা এগুলো সব করে গেছে, কিন্তু এরপর আমাদের কোনো নোটিশ ছাড়া বিনা নোটিশে আমাদের এগুলো আইসা ওরা উৎখাত করতেছে। এই ধরনের আমাদের কোনো নোটিশ দেয় না, 150 ফিটের ভিতরে কোনো কিছু করা যাবে না। যত জায়গায় আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি সব জায়গায় দেখা যাচ্ছে তারা নিজস্ব জমি বলে দাবি করে। আসলে মূলত নদীর ধারে নিজস্ব মালিকানা বলতে কিছুই নেই, এগুলা সমস্ত অবৈধ কাগজপত্র। বিআইডব্লিউটির অভিযানের বিষয়ে জানাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যার তীরে আছেন রিপোর্টার ফারুক মিয়া রবিন। সরাসরি যাচ্ছে তার কাছে। রবিন, হাফসা, এই নদী দখলমুক্ত করে আসলে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য বিআইডব্লিউটি এর যে চলমান অভিযান রয়েছে সেটি কিন্তু আজকে পরিচালনা করা হচ্ছে রাজধানীর রূপগঞ্জ এলাকায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায়। এবং এই মুহূর্তে যে শীতলক্ষ্যা নদীর পাড়ে আসলে যে তারাবো এলাকায় এই অভিযান অব্যাহত রয়েছে। এবং আপনাকে যদি জানাতে চাই যে দুপুর বেলা 12টা থেকে কিন্তু এই অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটি। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারাবোতে একটি যে 3তলা আবাসিক ভবন সেটি আসলে অবৈধ স্থাপনা একটি, এবং সেটি ভাঙচুর করা হচ্ছে বিআইডব্লিউটি এর ভেহিকল থেকে। এবং আপনাকে একটি তথ্য জানাতে চাই, আজকে আসলে বেলা 12টা থেকে যে অভিযান শুরু হয়েছে এখন পর্যন্ত, অর্থাৎ যে বিকেল 5টা পর্যন্ত আমাদেরকে যে তথ্য জানানো হয়েছে সেটি হলো যে এখানে অর্ধ শতাধিক বিভিন্ন স্থাপনা, অবৈধ স্থাপনা সেটি ভাঙা হয়েছে, সেটি গুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমরা এই আজকের অভিযানে সরেজমিনে যে চিত্রটি দেখেছি সেটি হলো যে নদীর জায়গা দখল করে সেইগুলো কিন্তু অনেক
অনেক জায়গাতে যেমন ব্যবসা প্রতিষ্ঠান যেমন তৈরি করা হয়েছে, ঠিক একইভাবে আমরা যদি বলতে যাই নানা ধরনের আবাসিক স্থাপনাও কিন্তু এখানে তৈরি করা হয়েছে। তো বিআইডব্লিউ কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা আজকে যেমন এই অভিযান তারা পরিচালনা করেছেন, একইভাবে তারা যে অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দিচ্ছেন এবং নদীর যে পিলার, নদীর যে সীমানা রয়েছে সেটি থেকে তারা 150 ফিট পর্যন্ত তারা দেখছেন, এর মধ্যে যে সকল স্থাপনাগুলো রয়েছে সেগুলো তারা গুড়িয়ে দেওয়া হচ্ছে। আরেকটি তথ্য জানাতে চাই, এই অবৈধ স্থাপনার মধ্যে আমরা দেখেছিলাম কয়েকটি কাঠের দোকান, বালির দোকান এরকম ছিল। তো সেই জায়গাগুলো অবৈধ স্থাপনাতে থাকা যে কাঠগুলো সেগুলো আসলে নিলামে তোলা হয়েছে এবং সেগুলো 2,20,000 টাকা বিক্রি করা হয়েছে। আর এখন পর্যন্ত অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এবং এই দিকে আমরা যেটি দেখছি যে কাঁচা পাকা নানান ধরনের যেমন ভবন ছিল ঠিক তেমনই ভাবে, এবং সেই ভাঙচুর দেখার জন্য কিন্তু আমরা যেটি দেখছি যে উৎসুক জনতার একটি ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এলাকায়। এবং আরেকটি তথ্য যদি জানাতে চাই হাফসা আপনাকে, বিআইডব্লিউটিএ কর্মকর্তারা যেটি বলছেন, তারা আসলে যেমন ভাঙচুর করবেন ঠিক একইভাবে ভাঙচুর পরবর্তী সময়ে যেন আবারও দখলদাররা দখল করতে না পারে সে বিষয়টিও তাদের নজরদারির মধ্যে থাকবে। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, এই নদীর জায়গাগুলো যেন দখলমুক্ত রাখা যায় ভবিষ্যতে, সেই জন্য তারা এই যে দখলমুক্ত করা জায়গাতে ওয়াকওয়ে নির্মাণ, বনায়ন সহ বিভিন্ন ধরনের পরিকল্পনা তাদের রয়েছে, এগুলো বাস্তবায়ন করা হবে। তো এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের সবশেষ খবরাখবর। ফিরছি স্টুডিওতে। হাফসা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষার তীর থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন, জানাচ্ছিলেন বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের খবরাখবর। আবার নুসরাত হত্যা প্রসঙ্গ। নুসরাতকে যৌন নিপীড়ন ও নৃশংসভাবে হত্যার ঘটনা তদন্তে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে বলে দাবি করেছেন পেশাজীবীরা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার বিচারের দাবিতে রাজধানীতে বিভিন্ন কর্মসূচিতে তারা এই দাবি করেন। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সুজন ও কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন করতে হবে বলে দাবি করেন বক্তারা। এছাড়া অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন ও বিক্ষোভ সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় নারীর অধিকার ও মর্যাদা বিরোধী প্রচারণা বন্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ইংলিশ মিডিয়ামের হোক, মূলধারার হোক, মাদ্রাসার হোক, তার উপরে তার কারিকুলাম কি, শিক্ষা ব্যবস্থা কি এবং কিভাবে শেখানো হয়, ছাত্র এবং শিক্ষকদের সম্পর্ক কি, তার উপরে অবশ্যই রাষ্ট্রের একটা ব্যবস্থাপনা থাকতে হবে। সে প্রতিবাদ করেছে, মামলা করেছে, তখন সবচেয়ে যেটা খারাপ, সবচেয়ে যেটা জঘন্য, সেটা হলো থানার যে দারোগা ছিল, সেই দারোগা তার সেই মামলায় প্রকৃত অপরাধীকে এজাহারভুক্ত করেনি। 2010 সালে শিক্ষাঙ্গনে যৌন নিপীড়ন সহিংসতা রোধে উচ্চ আদালতের নির্দেশনা প্রণীত হলেও মানছে না বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। এতে দিন দিন বাড়ছে যৌন হয়রানির ঘটনা। এদিকে ফেনী সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নুসরাত সহ একাধিক শিক্ষার্থী যৌন নিপীড়নের শিকার হলেও কমিটির কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। যে শুধু নুসরাতের সাথে এই আচরণটা করেছে সেটা না, আমাদের মাদ্রাসার অনেক মেয়ের সাথে উনি এরকম খারাপ আচরণগুলো করেছে। ওনার অনেক খারাপ অভ্যাস ছিল যে মেয়েদের গায়ে হাত দেওয়া। শুধু নুসরাত জাহান রাফি আর এই শিক্ষার্থী নয়, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এই অধ্যক্ষের হাতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিভাবে যৌন হয়রানির শিকার হতো তারই বর্ণনা। কোনো প্রতিকার হতো না বলে অনেকে অভিযোগ করতেও আগ্রহ হারায় ভয়ে। শিক্ষাঙ্গনে যৌন নিপীড়ন ও সহিংসতা রোধে উচ্চ আদালতের একটি নির্দেশনা 2010 সালে প্রণীত হয়। সেখানে সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন, কমিটি গঠন এবং এসব তথ্য সব শিক্ষার্থীদের জানানোর বিধান আছে। ওনার বিভিন্ন যৌন হয়রানির শিকার হয়েও আমরা কারো কাছে কিছু বলতে পারে নাই। যদি প্রশাসনের নজরদারিতে এই ধরনের কমিটিগুলো থাকতো তাহলে আমার মনে হয় যে যৌন নিপীড়নের এই বিষয়গুলো প্রতিরোধ করতে একটা বড় ধরনের সহায়তা মূলক কাজ হতো বলে আমি মনে করি। বাংলাদেশ শিক্ষক সমিতির ফেনী জেলা শাখার এই নেতা মনে করেন, অভিযোগ পেয়েও অভিযুক্ত সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় মাদ্রাসার ম্যানেজিং কমিটি বাতিল করা উচিত। অবিলম্বেই কমিটি বিলুপ্ত করে, এই কমিটি বাতিল করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলে আমি মনে করি।
অন্যদিকে ফেনীর জেলা প্রশাসক জানান, নুসরাতকে শ্লীলতাহানি ও গায়ে আগুন দেওয়ার ঘটনায় তদন্তে দায়ী হলে মাদ্রাসা কমিটির বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। গভর্নিং বডি নিয়ে যে কথা উঠেছে, যদি তাদের কোনো ত্রুটি থাকে বা গাফিলতি থাকে সেটাও আমরা দেখব। রিপোর্ট পাওয়ার পরে হয়তো আমরা বুঝতে পারবো যে কার কোথায় গাফিলতি ছিল। উচ্চ আদালতের নির্দেশনায় বলা হয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ কর্মক্ষেত্রে যৌন নিপীড়ন বিরোধী কমিটি গঠন করতে হবে। 5 সদস্যের এই কমিটির প্রধান হবেন একজন নারী। এছাড়া কমিটিতে আরও একজন নারী সদস্যও থাকবেন। এর মেয়াদ হবে 2 বছর। আতিয়াস সজল, সময় সংবাদ, ফেনী। রাজধানীতে বেশ কয়েকটি ভয়াবহ আগুনের ঘটনার পর অগ্নি নির্বাপক যন্ত্রের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়। চাহিদা বেশি থাকায় ফায়ার সেফটি সরঞ্জামাদির দাম বাড়ার পাশাপাশি বাজারে ঢুকছে নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ফায়ার সেফটি যন্ত্রপাতি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ফায়ার সেফটি ব্যবসায়ীদের সংগঠন ফোয়াব আর বাজার মনিটরিংয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। চকবাজার থেকে বনানীর এফআর টাওয়ার, এরপর গুলশান সিটি কর্পোরেশন মার্কেট, খিলগাঁও বাজার সহ রাজধানীর বেশ কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ডের পর অগ্নি প্রতিরোধে নড়েচড়ে বসেছে দেশবাসী। আগুন নেভানো বা প্রতিরোধী সরঞ্জামাদি কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন রাজধানীর নবাবপুরের ফায়ার সেফটি বাজারে। অগ্নি নির্বাপক যন্ত্রাদি চাহিদার সুযোগে অসাধু ব্যবসায়ীরা প্রতি 5 কেজি ড্রাই পাউডার সিলিন্ডারে 500 আর 9 লিটার ফায়ার এক্সটিংগুইশারে বাড়িয়ে দিয়েছে 1000 টাকা করে। আগে অনেকে সচেতন ছিল না, এই পরপর দুর্ঘটনা হওয়ার পরে সবাই একটু সচেতন আর কি, এই জন্য এগুলা রিফিল করে নিয়ে গেলাম। আমার বাসার জন্য 20টা কিনবো, আমি নিয়ে রাখতেছি আর এক ফ্লোরের সেফটির জন্য। এখানে 1500 টাকা করে কিনতেছি, এখানে 1800 টাকা। উনি বলতেছে মিটারটা একটু ভালো, এর জন্য এই 1800 টাকা দিয়ে কিনতেছি। অন্যদিকে ফায়ার সেফটি যন্ত্রাদির চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে ঢুকছে নকল ও মেয়াদোত্তীর্ণ অগ্নি নির্বাপক সরঞ্জামাদি। খুচরা ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা জানান, বিভিন্ন ডকইয়ার্ডে পুরনো জাহাজ, লঞ্চ ও স্টিমার থেকে মেয়াদোত্তীর্ণ এসব অগ্নি নির্বাপক সরঞ্জামাদি বাজারে ঢুকছে। ফলে দুর্ঘটনা কমার চেয়ে আরও বাড়ছে। আগের থেকেও কিছু ডিমান্ড বাড়ছে, আবার আস্তে আস্তে সেটা এখন আবার স্থিতিশীল পর্যায়ে চলে আসছে। এটা আমি মনে করি যে এটাকে বজায় রাখা উচিত। কাস্টমার যদি সচেতন থাকতো তো আজকে মালের দাম 1500 টাকা হইতো না। আগে ছিল 800, 900, 1000। 2 নম্বর 3 নম্বর যাই আনছিল সব চলে গেছে। নকল ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের বিষয়টি স্বীকার করে ফায়ার সেফটি ব্যবসায়ীরা বলছেন, এ বিষয়ে তারা শিগগিরই ব্যবস্থা নেবেন। আমাদের এই অভিযোগটা দীর্ঘদিনের অভিযোগ, এটা যথার্থই বলেছেন। আমরা অ্যাসোসিয়েশন থেকে এটা নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে তাদেরকে কন্ট্রোল করার জন্য আমরা ব্যবস্থা নিতে পারবো। এখনো যেহেতু অনেকে আছে যারা কিনা আমাদের সদস্য না, তারা এই কাজগুলো করে থাকে। আর বিশেষজ্ঞরা বলছেন, বাজার থেকে এসব নকল ফায়ার সেফটি সরাতে দরকার সরকারের শক্ত বাজার মনিটরিং। দেশি ম্যানুফ্যাকচারার যদি হয়, তাদের ম্যানুফ্যাকচারার সার্টিফিকেট দিয়ে হয়তো চলতে পারে। সেইটা হয়তো বিএসটিআই দেখতে পারে যে তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান বিডিএস স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কিনা। প্রতি বছর শুধু ফায়ার সেফটি সংগঠন ফোয়াবের মাধ্যমে 5 লাখ ফায়ার এক্সটিংগুইশার সিলিন্ডার আমদানি করা হয়। বাংলা ভাষায় বহুল প্রচলিত একটি প্রবাদ রয়েছে, কুইনিন জ্বর সারাবে কিন্তু কুইনিন সারাবে কে। অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানো হয়, কিন্তু নিম্নমানের অগ্নি নির্বাপক যন্ত্রগুলো অনেক সময় অগ্নিকাণ্ডের কারণও হতে পারে। সেই জন্য ব্যবসায়ীরা বলছেন, ক্রেতারা কেনার সময় যেন মানের বিষয়টি লক্ষ্য রাখেন। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে 1.5 শতাধিক জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এর মধ্যে কয়েকটি পরিত্যক্ত ঘোষণার পরও নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। খেলার মাঠে বাঁশ দিয়ে টিন শেড ঘর তৈরি করে চলছে পাঠদান। এতে শিক্ষক শিক্ষার্থীদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি দিয়ে রিপোর্ট। ভবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল, ছাদের অনেকটাই ধসে পড়া, দেয়ালের প্লাস্টার খসে সৃষ্টি হয়েছে ছোট ছোট গর্ত। এটি বাগেরহাটের শহীদ জিয়া বাগমারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। শুধু এই বিদ্যালয়টিই নয়, এমন আরও শতাধিক বিদ্যালয় ভবন সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কিছু বিদ্যালয় পরিত্যক্ত ঘোষণা করা হলেও থেমে নেই শিক্ষা কার্যক্রম। এই বিষয়ে একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ শিক্ষকদের। অন্যদিকে শিশু বান্ধব শিক্ষার পরিবেশ না থাকায় অনেক অভিভাবকই তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে আগ্রহ হারাচ্ছেন। এতে প্রতি বছরই কমছে শিক্ষার্থীর সংখ্যা। আমাদের ক্লাসে থাকতে খুব ভয় করে, ক্লাসে বাংলা জানা কোনো চাল নেই। আমরা একটা ভালো স্কুল চাই। স্কুলে ছেলে মেয়ে পাঠাই সবসময় টেনশনে থাকি যে কোন সময় ভাঙ্গে গার পরে পড়ে। 1994 সালে বিল্ডিং করা হয় নতুন ভবন, তা তখন থেকে আমরা এখান থেকে একটা টাকাও মেরামতের জন্য আজ পর্যন্ত পাইনি।
অবশ্য জেলার জরাজীর্ণ বিদ্যালয়গুলো সংস্কারে সরকারের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। পেপমিসের মাধ্যমে অবহিত করা আছে। আশা করছি আমরা খুব দ্রুতই সেসব ঝুঁকিপূর্ণ ভবনগুলির উন্নয়ন কাজ সম্পন্ন হবে আর কি। বাগেরহাটের 9টি উপজেলায় 1162টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 141টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও শাটল ট্রেনের বগিভিত্তিক 10টি সংগঠন পুরো শিক্ষা কার্যক্রমকেই অস্থির করে তুলেছে। ক্ষমতাসীন ছাত্রলীগের নিয়ন্ত্রণে থাকা সংগঠনগুলো নিজেদের আধিপত্য ধরে রাখতে যেমন প্রতিপক্ষের সঙ্গে সংঘাতে জড়াচ্ছে, ঠিক তেমনি চাপ সৃষ্টি করছে শাটল ট্রেন পরিচালনায় সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারীদের ওপর। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নগরী থেকে 22 কিলোমিটার দূরে হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেন, কিন্তু এ মাধ্যমটিও জিম্মি হয়ে পড়েছে ছাত্রলীগ নিয়ন্ত্রিত কিছু বগিভিত্তিক সংগঠনের হাতে। শাটল ট্রেনে সংগঠনগুলোর কর্মীদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জের রূপ নিচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষে। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস, 69, একাকার, কনকর্ড, বাংলার মুখ, উল্কা, এফিটাপ ও আরেক সদস্যরা সিটি মেয়র আজম নাসির সমর্থিত ছাত্রলীগের অংশ বলে পরিচয় দেয়। এছাড়া সিএফসি এবং বিজয় সদস্যরা একসময় মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিতি পেলেও বর্তমানে তারা মহিবুল হাসান নোফেলের অনুসারী বলে দাবি করছে। এই বগিভিত্তিক রাজনীতির কারণে তারা মারামারি করে, রেল স্টেশনে নেমে তারা হাতাহাতি করে, ড্রাইভারকে আটক করে, হোস পাইপ কেটে দেয়, ট্রেন লাইনের উপড়ে ফেলার চেষ্টা করে। সাথে সাথে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে ফোন দেয় এবং আমাদের ছোটাছুটি করতে হয়। বিশ্ববিদ্যালয়ে যে কোনো সংঘর্ষ কিংবা মারামারির ঘটনায় সবার আগে আক্রান্ত হয় শাটল ট্রেন। লোকোমাস্টার অপহরণ, হোস পাইপ কেটে দিয়ে শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেয়া, এটি যেন নিয়মে পরিণত হয়েছে। বারবার এ ধরনের প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের ঘটনায় আতঙ্কিত রেলওয়ে কর্তৃপক্ষ। বগিভিত্তিক রাজনীতি করার কারণে বিভিন্ন সময় দেখা যায় যে মারামারির কারণে গাড়ি আটকে দেয় এবং আমাদের এলএমদেরকে, গার্ডদেরকে কিডন্যাপ করে নিয়ে যায়। 1.5 বছর ধরে ছাত্রলীগের কমিটি না থাকা ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ বারবার সংঘর্ষে জড়াচ্ছে বলে জানালেন এ ছাত্রলীগ নেতা। অস্বীকার করার উপায় নেই, আধিপত্যকে প্রতিষ্ঠিত করার জন্য মূলত ঝামেলাগুলো তৈরি হচ্ছে। তো আমি আশা রাখবো কমিটি দিয়ে দিলে দ্রুত সময়ের মধ্যে তাহলে ঝামেলাগুলোকে আর হবে না। বগিভিত্তিক রাজনীতি যাতে পুরোপুরি নিষিদ্ধ করা হয় সেজন্য কঠোর হওয়ার হুঁশিয়ারি বিশ্ববিদ্যালয় উপাচার্যের। অবশ্য গত 1 বছর আগেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিল। বগিভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করার জন্য শুধু আমরা চেষ্টা করছি না, এবং তারা যাদের নামে রাজনীতি করে বলছে সে নেতারা কিন্তু এটাকে পছন্দ করছে না, তারা এগুলিকে কোনোভাবে সমর্থন দিচ্ছে না। অতএব আমরা সবার সাথে আলাপ আলোচনা করে ইনশাল্লাহ আমরা অচিরে এই সমস্যার সমাধান করতে পারবো। 8 জোড়া শাটল ট্রেন প্রতিদিন সকাল 7:30 থেকে রাত 9:30 পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করে। আর এসব ট্রেনে 8 থেকে 10,000 শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। আরএফএল-এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী সিএমএইচে লাইফ সাপোর্টে রয়েছেন। গত রাত 10টা নাগাদ তাকে সেখানে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাত 11টার দিকে এই শিল্পীকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। পরিবার জানায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রোববার ট্রেনে ঢাকা ফিরছিলেন তিনি। রাত 9টা নাগাদ হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এই শিল্পী। পরে ক্যান্টনমেন্ট স্টেশনে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে সিএমএইচে নেওয়া হয়। তার হার্ট অ্যাটাক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নন্দিত এই শিল্পী 40 বছর ধরে গেয়েছেন 2,500-এরও বেশি গান। 1976 সালে সূর্যগ্রহণ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম প্লেব্যাক করেন তিনি। প্রথম একক অ্যালবাম সুবীর নন্দীর গান প্রকাশ হয় 1981 সালে। রাঙামাটি সহ 3 পার্বত্য জেলায় চলছে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। প্রধান উৎসবটি হচ্ছে রাঙামাটি জেলার কাপ্তাইয়ের রায়খালী ইউনিয়নের নারায়ণগিরি উচ্চ বিদ্যালয় মাঠে। মারমা সাংস্কৃতিক সংস্থা প্রতি বছর এ আয়োজন করে আসছে। উৎসবে একে অপরের প্রতি পানি ছিটিয়ে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা প্রকাশ করা হয়। ছোট্ট মঞ্চে ফুল ছড়ানো পানি আর উচ্ছ্বসিত মারমা তরুণ তরুণীদের দল। বছর ঘুরে আবার এসেছে সাংগ্রাই উৎসব। মহা উল্লাস আর উচ্ছ্বাসে আবার মেতেছে সবাই জলকেলিতে। নতুন বছরকে আমরা পানি দিয়ে স্বাগত জানাই। অতীতের সব দুঃখ কষ্টগুলো একে অপরের যুবক যুবতী একে অপরের পানি দিলে আমরা সব দুঃখ কষ্ট দূর করে দিই। পানি
পানি নিয়ে খেলা চলছে বিরামহীন। মারমা সম্প্রদায় বিশ্বাস করে এই পানি খেলা পবিত্র। এর মাধ্যমে নিজেদের শুদ্ধির সাথে সাথে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জানান দেন তারা। পুরো একটা বছরের কি বলবো কষ্ট ক্লান্তিগুলো দূর করার জন্য এই পানি দিয়ে আমরা স্নান করি। আমাদের সম্প্রীতি সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা পানি খেলাটা অনুষ্ঠান করে থাকি। মারমা সম্প্রদায়ের সমস্ত যারা জনগণ আছে, যারা এই সমস্ত ঐতিহ্য সংস্কৃতি থেকে যেন বঞ্চিত না, এবং এটা যদি বাধা দেওয়ার জন্য কেউ যদি থাকে সেটা তাদেরই ফেস করা দরকার। আমাদের অবদান হচ্ছে সেটাই। আমাদের অনুরোধ মারমা সম্প্রদায়ের প্রতি, তারা তাদের ঐতিহ্য সংস্কৃতি সবসময় বজায় রাখবে, কোনো অশুভ শক্তির জন্য যেন তারা পরাজয় না করে। এবারের উৎসবে 70টির বেশি তরুণ তরুণীর দল অংশ নেয় জলকেলিতে। সময় সংবাদ, রাঙামাটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নুসরাতের ভিডিও ছড়িয়ে দেওয়ায় সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের। জড়িতরা ছাড় পাবে না, পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস। নুসরাত হত্যায় 4 জন নয়, সরাসরি অংশ নেয় 5 জন, জানালো পিবিআই। গ্রেফতার কাউন্সিলর 5 দিনের রিমান্ডে। জড়িতদের বিচার দাবিতে ঢাকা ও ফেনীতে মানববন্ধন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল হত্যা মামলায় 8 জন বেকসুর খালাস, 3 জনকে ফাঁসির আদেশ। নিহতের স্বজনদের অসন্তোষ, আপিলের সিদ্ধান্ত। বিএনপি চেয়ারপারসনের প্যারোলে মুক্তির বিষয়ে আলোচনা হয়নি দলীয় ফোরামে। সিদ্ধান্ত নেবেন বেগম জিয়া ও তার পরিবার, জানালেন মির্জা ফখরুল। রাঙামাটিতে সাংগ্রাই উৎসবে জলকেলিতে মেতেছে মারমা তরুণ তরুণীরা। পানি ছিটিয়ে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার প্রকাশ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।